দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন ইস্যুতে নানা মত, বাড়ছে অসন্তোষ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি, এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা প্রশ্নে বাড়ছে বিতর্ক। অন্তর্বর্তী সরকার স্পষ্ট না করলেও উপদেষ্টারা মাঝে মধ্যে নিজের মতামত জানাচ্ছেন। এর ফলে মতানৈক্য তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করছেন। বিএনপি বলছে দ্রুত নির্বাচন তাদের জন্য নয়, জাতির স্বার্থে প্রয়োজন, না হলে সমস্যা আরও বাড়বে। আলোচনার শুরুতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। আপনি জানেন, নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে। একই দিন সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমরা খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আরও কিছু কথাবার্তা আসছে। এসব কথা নির্বাচন ইস্যুতে বিতর্ক বাড়ছে। আপনার মত কি? বিতর্ক আসলে বাড়ছে বলে মনে হচ্ছে না। আমি বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং ছাত্ররা যে ফর্মে কথা বলছেন শুরু থেকে, তার একই জায়গাতে আছেন। আপনাকে যদি মনে করিয়ে দেই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন গেলেন প্রফেসর ইউনূস, নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে তিনি কিন্তু একটা ডিটেইল রোড ম্যাপ দিয়েছেন। সেখানে একটা বিষয় হচ্ছে, তিনি কিন্তু ডিসকার্ড করে দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন না, রাজনীতি করবেন না। এটা উনি পরিষ্কার করেছেন সেখানে। দ্বিতীয়ত বলেছেন যে আমরা যে সংস্কার কমিটিগুলো করে দিয়েছি, এই কমিশনগুলো যখন আমাদেরকে রিপোর্ট দেবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে, এই রিপোর্টগুলো নিয়ে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসবো যে সুপারিশ যেগুলো আসছে, এর কোন কোন সুপারিশের সাথে স্টেক হোল্ডাররা সবাই একমত, ন্যূনতম একমত। যে জায়গাটা ধরেন 10টা বিষয়ে সুপারিশ আসছে, 3টার ব্যাপারে সবাই একমত, ওই 3টা আমরা করে ফেলবো। কিন্তু যে ব্যাপারে আমাদের নাগরিক সমাজ, আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক দলগুলো একমত না, এটা আমরা করব না। তো এইটার পাশাপাশি যেটা হবে, উনি বলছেন যে আমরা তখন ভোটার যে তালিকাটা আছে সেটা হালনাগাদে চলে যাব। এই হালনাগাদ করেই এটা হচ্ছে নির্বাচনের দিকে চলে যাবে। তা আমি বোধ করছি, ধরেন জানুয়ারি মাসে যদি আমাদের সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসে, জানুয়ারি নাগাদ আপনি রাজনৈতিক দলগুলোর সাথে একটু সময় নিয়ে বসতে হবে। এটা ফেব্রুয়ারি মার্চ নাগাদ আমরা মোটামুটি সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা কি, সে আসলে কতটুকু সংস্কারের দায়িত্ব নিচ্ছে অথবা নিচ্ছে না, সেটার ব্যাপারে আমরা একটা পরিষ্কার চিত্র পেয়ে যাব। এবং এই সময়ের মধ্যে যদি আপনি ভোটার যে তালিকাটা আছে সেটা হালনাগাদ করাটা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের 12 কোটি প্লাস ভোটার আছে, সে বিশাল কর্মযজ্ঞ। এবং এই কর্মযজ্ঞের সাথে কিন্তু নির্বাচন কমিশনের সাথে সেনাবাহিনীকে ইনভলভ করে ফেলতে হবে। আদারওয়াইজ এই লেভেলের এই কাজটা করা যায় না। প্রতি বছরই তাই করে, প্রতি নির্বাচনের আগে হালনাগাদের কাজটা সেনাবাহিনীর সাহায্য নিয়ে করতে হয়। পার্টিকুলারলি করতে হবে যেহেতু এনআইডি কার্ড যেটা আছে, অথবা আমরা যেটাকে ভোটার কার্ড বলছি, ভোটার কার্ডটা কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছে। অতএব সেনাবাহিনী কিন্তু এখন আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছে। এই ডেপ্লয়মেন্ট থেকে তাকে সরায় নিয়ে আসার কিন্তু একটা গ্র্যাজুয়াল প্রসেস লাগবে। সাডেনলি আপনি, যেহেতু পুলিশকে তারা অ্যাসিস্ট করছে রাস্তায়, সাডেনলি আপনি তাকে তুলে নিয়ে আসতে পারবেন না। তো এই সময়ের ভিতর থেকে তারা যদি কাজ শুরু করে ফেব্রুয়ারি মার্চ থেকে, আমার মনে হয় যে 8 থেকে 10 মাস লেগে যাবে ভোটার তালিকাটা হালনাগাদ করা। এটা হিউজ কাজ। তো বাই নেক্সট উইন্টার আমি বোধ করছি আগামী বছরের শেষ নাগাদ নির্বাচন করবার মতো একটা প্রায় রাফ সিচুয়েশন চলে আসবে। এরপরে হচ্ছে শাখাওয়াত সাহেবরা যেটা বলছেন, অথবা যৌক্তিক সময়, ন্যূনতম সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, এই বিশেষণগুলো তখন দেখবেন যে মোটামুটি ম্যাটেরিয়ালাইজ হওয়ার মতো অবস্থায় চলে গেছে। আচ্ছা, আপনি শুধু বিতর্ক বাড়ছে না, কিন্তু বিএনপি সহ আরও কিছু সমমনা দল তারা ইলেকশন প্লাস রোড ম্যাপ দেওয়ার বিষয়ে শুরু থেকে বলে আসছে এবং বারবার তাগিদ দিচ্ছে। এই বিষয়টা বারবার যে চলে আসতেছে সামনে, এতে কি বিতর্ক সৃষ্টি হচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা পলিটিক্যাল পার্টি, দেখেন যে কোনো রাজনৈতিক দল, তারা তো সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তারা 17 বছর থেকে ক্ষমতার বাইরে, তাদের
লিডারশিপের একটা বড় অংশ বয়োবৃদ্ধ হয়ে গেছেন, 70+ বয়স, 80-র কাছাকাছি আছেন, অনেকে 80-র উপরে আছেন। তো তাদের জায়গা থেকে সেই তাড়নাটা থাকাটা আমি এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না, কিন্তু বোধ করছি যে নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তো নাই আসলে। আমি চাইলেই তো কালকে নির্বাচন দিতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না। তো আমার ইলেকশন কমিশন মাত্র ফর্মড হয়েছে, এরপরে হচ্ছে যে যদিও আমরা বোধ করছিলাম যে সার্চ কমিটিটা ইলেকশনের যে রিফর্ম কমিশন আছে তারা রিপোর্ট দেওয়ার পরে আপনার সার্চ কমিটিটা ঘোষণা করে নির্বাচন কমিশন গুছাইলে সুবিধা হইতো আর কি। তো আমি বোধ করছি যে আগামী মানে উইন্টারের পর থেকে আপনি হয়তো মাস 6-এর ভিতর নির্বাচন করে ফেলতে পারবেন আর কি। এরকম একটা প্রস্তুতির অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, যদি না কোনো ধরনের বড় ধরনের উল্টাপাল্টা কিছু ঘটে যায় আর কি। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, নিশ্চয়ই আপনি শুনছিলেন ব্যারিস্টার ফুয়াদ যে বিষয়টা বলছিলেন ইলেকশন নিয়ে, কিন্তু আপনাদের পক্ষ থেকে বারবার যে তাগিদ আসছে এবং গতকালই আপনাদের পার্টির যে মহাসচিব তিনি ডিসেম্বরের মধ্যে রোড ম্যাপ দেওয়ার একটা তাগিদ মানে বিষয়টা নিয়ে আসছেন। তো আসলে কি হচ্ছে, আপনারা কি চাচ্ছেন, কিংবা যৌক্তিক সময়ের কথাও বলছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। আমরা যৌক্তিক সময়ের কথা বলেছেন, রোডম্যাপও চাওয়া হয়েছে। এটা আসলে যে খুব ইম্পোজ করে দিচ্ছেন কোনো কিছু বিএনপি, বিষয়টা এরকম নয়। কারণ যেহেতু গত 3টা টার্মে তো নির্বাচন বলে কোনো কিছুই হয়নি। নির্বাচন আমাদের যে কোটি কোটি মানুষের ভোটের যে আকাঙ্ক্ষা, সেটার দিকেই একটা বড় রাজনৈতিক দল হিসেবে হয়তো বিএনপির যেই বক্তব্য এবং নীতি নির্ধারক যারা আছেন ওনারা যে কথাগুলো বলছেন সেটা আসলে ওই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, ওভাবেই জিনিসটাকে আমরা দেখতে চাচ্ছি। এখন নির্বাচন একটা টাইমে তো আমরা আশা করি যে নির্বাচন হবে এবং সেই সাথে জনগণ তাদের জনপ্রতিনিধি তাদেরকে সত্যিকার অর্থেই বেছে নেবে, যেটা আমাদের এই জাতির জন্য আসলে খুব প্রয়োজন। কারণ আমরা তো গত 3টা টার্ম প্লাস একটা 4টা যদি ধরি আওয়ামী লীগের, নির্বাচন বলে কোনো কিছু হয়নি। নির্বাচন ব্যবস্থাটাকেই সম্পূর্ণ ধ্বংস করে যেহেতু দিয়েছে, এখন গণতন্ত্রের এই নতুন যে অভিযাত্রা শুরু হয়েছে, আমরা এই জুলাই আগস্ট 5ই আগস্টের পরে বিশেষ করে এখানে যে কমিশনগুলো করেছে, যে সংস্কারের কথাগুলো এসছে, সেখানে কিছু সময় তো প্রয়োজন আসলে আছে। যে ঠিক আছে, এখন গণতান্ত্রিক একটা রাস্তায় হাঁটতে গেলে আমরা যেমন গতকাল দেখেছি সশস্ত্র বাহিনী দিবস ছিল, এক যুগের বেশি সময় পরে আমাদের দেশনেত্রী, আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস স্যার, নোবেল লরিয়েট, উনি যেই ভীষণ রকমের সম্মান দেখিয়েছেন, সেই সম্মানটা দেখিয়ে আসলে উনি নিজেই আরও বেশি সম্মানিত হয়েছেন সারা বাংলাদেশের মানুষের কাছে, এবং এমনি ওয়ার্ল্ড ওয়াইড তো ওনার নাম আছে। এবং আমাদের দেশনেত্রীর উপর যেই ভয়ঙ্কর অত্যাচার এবং নির্যাতন হয়েছে একেবারে রাজনৈতিক মিথ্যা মামলায়, সেটা আপনারা সবাই জানেন। এবং আপনি জানেন যে গণতান্ত্রিক একজন মানবিক নেত্রী হিসেবে, আপোষের নেত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে না, এই সাউথ ইস্ট এশিয়ায় প্রথম একজন মুসলিম নারী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আমাদের দেশনেত্রী, অত্যন্ত উজ্জ্বল একটা নাম, আপোষহীন। দেখেন, এই আমরা যেই অভিযাত্রায় আছি, গণতান্ত্রিক যেই রাস্তাটায় আমরা হাঁটছি, সেখানে এই যে সংস্কারের যে রিপোর্ট, সংস্কারের যে কমিশনগুলো হয়েছে, সুপারিশ যেগুলো আসবে, আমরা আশা করি যে এই সুপারিশগুলো সত্যিকার অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। যে কারণে সবগুলো প্রতিষ্ঠান যেহেতু ধ্বংস হয়ে গেছে, এখন আপনার নির্বাচন দিলেও যে নির্বাচন করবার মতন সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বাহিনী বলুন কিংবা নির্বাচন কমিশন, যদিও নতুনভাবে গঠিত হয়েছে একেবারেই গতকাল রিসেন্টলি, সেখানে আমরা আশা করি যে একটা সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য যে নির্বাচন, সেই নির্বাচনটা এই নির্বাচন কমিশন ইনশাল্লাহ করবেন সামনে। এবং তখন বিএনপি সহ সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক যেই দলগুলো আছে, আর বাংলাদেশের মানুষ তো এমনি একটু ভোট প্রিয়, যে বাংলাদেশের মানুষ যে কোনো জায়গায়, যে কোনো ছোটোখাটো জায়গাতেও একটা ভোট আনন্দ, একটা উৎসব হিসেবে নিত। কিন্তু সেই আনন্দ আর উৎসব এই জাতির কাছ থেকে তো কেড়ে নিয়েছে যে ফ্যাসিস্ট স্বৈরাচার
আওয়ামী লীগের যেই সরকারটা ছিল তারা তো সিস্টেম্যাটিক্যালি আপনার নির্বাচনগুলোকে ধ্বংস করা, ভোটের অধিকার কেড়ে নেওয়া, সবগুলো প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ সবগুলো প্রতিষ্ঠানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কাজেই এগুলোকে রিবিল্ড করা, এগুলোকে পুনর্গঠন, সংস্কার এবং সেই সাথে যেই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা সংস্কার, প্রত্যেকটা কমিশন, গুম থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রতিটা কমিশনের গুরুত্ব অপরিসীম। আমরা সেদিকেই তাকিয়ে আছি যে বাংলাদেশের জনগণ চায় যে নির্বাচন হোক। অ্যাডভোকেট মুন্নি, আপনি গতকালকে নির্বাচন কমিশন, নতুন যে নির্বাচন কমিশন আসছে, রোববার তারা শপথ নেবে। এই যে কমিশন গঠন, এই নির্বাচন প্রক্রিয়ার ধাপ যেটা আমাদের এই সরকার যেটা নির্বাচন দিবে, সংস্কারের যে পথ চলছে, এই নতুন কমিশন গঠনের মাধ্যমে যে মেসেজটা জনগণের কাছে গেছে, যা তার মানে ইলেকশনের বার্তা জনগণের কাছে তো পৌঁছে গেছে। এখন আসলে আপনাদের পার্টির মেসেজটা কি বা বলার না, কি আছে এটা জায়গাটা? আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন এটা ওনারাই বলবেন। দেখেন, সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশনটা গঠিত হওয়ার কথা, সেখানে নামধাম আসা এবং আমরা একটু আরেকটু হয়তো বা আলাপ আলোচনা, খোলামেলা নামটামগুলো আসলে আমরা আরেকটু অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু তার মানে কোনো খারাপ হয়েছে সেটা আমরা বলছি না। আমরা আশা করতে চাই যে নির্বাচনের আকাঙ্ক্ষা আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের, কোটি কোটি মানুষের আছে, এবং গত 4টা নির্বাচন, রাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, ডামি নির্বাচন, আর প্রথম যে 2008-এর নির্বাচন, সেখানে তো প্রণব মুখার্জি বাবুর যে বইটা দ্য কোয়ালিশন ইয়ার, সেটা আমি সবসময় রেফার করি, লেখাই আছে কিভাবে এসছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, সেই ফ্যাসিবাদের যেই সরকারের প্রথম ক্ষমতায় এসে সবকিছু শেষ করে দেয়া, বিশেষ করে 2011-তে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যে ধ্বংস করে দিয়ে আমাদের জাতির ওপর যেই বোঝা তারা চাপিয়ে দিল, যে নির্বাচন নেই, ভোট নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, আপনার ন্যায় বিচার, আইনের শাসন কিছুই নেই। কাজেই সেই অবস্থা থেকে উত্তরণ, এটা অল্প কিছুদিন হয়েছে নতুন যেই অন্তর্বর্তী সরকারটা এসছেন, আমরা আশা করি তারা সময়ের সাথে সাথে এই জিনিসগুলো থেকে উত্তরণ সেই রাস্তাতেই যাচ্ছে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা আবারও ফিরবো, এক্ষেত্রে দিচ্ছি ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বৃহস্পতিবার মার্কিন এক ম্যাগাজিনকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে। একদম আমি ব্যারিস্টার ফুয়াদ তার কাছে জানবো, আসলে কি আওয়ামী লীগকে আবার দেখতে চাইবে দেশের জনগণ? এই বিষয়টা একটু শুনবো। দেখেন, এটা হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে একটা পলিটিক্যাল ডাইনোসর, যার বিলুপ্তি হয়ে গেছে, রাজনৈতিকভাবে মৃত্যু হয়ে গেছে। ডাইনোসর নামক প্রাণীটা যেমন হাজার হাজার বছর আগে বেঁচে ছিল বলে ধারণা করা হয়, তার কঙ্কাল বের করা হচ্ছে, তার কঙ্কালগুলোকে জোড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে, আমি নিজেও দেখে আসছি, ইংল্যান্ডের মিউজিয়ামে তাকে এটা জোড়া দিয়ে দেখানো হচ্ছে। বাংলাদেশের গণভবনে জাতীয় জাদুঘর করা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের, এখানে আওয়ামী লীগ নামক কঙ্কালটা একসময় দেখতে যাবে মানুষ। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুসলিম লীগের মতো হয়ে গেছে, এবং সেটা আমি আরো বহু মাস আগে থেকেই বলছি, শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় বলেছি যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ফিউচার নাই। শেখ হাসিনা বেঁচে এখনো আছে, মানে ক্ষমতা থাকা অবস্থা। ক্ষমতা না থাকলে মানে স্বৈরাচাররা ক্ষমতার বাইরে আর বেঁচে থাকে না, এটা বলাই হয় যে পলিটিক্যালি ডেড, রাজনৈতিকভাবে সে মরে গেছে। তো সেই জায়গাতে আমরা বহুবার বলেছি তার অবস্থা, ফিউচার হচ্ছে মুসলিম লীগের মতো। প্রশ্ন হচ্ছে যে কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করে একটা পর্যায়ে কিডনিটাকে বাঁচায় রাখা যায়, কিন্তু কখনো কখনো আবার মনে হচ্ছে যে 2টা কিডনি আর নিতে পারছে না ডায়ালিসিস, কারণ এটা একটা প্রসেস, কমপ্লিকেটেড প্রসেস, তখন ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। আওয়ামী লীগকে যদি নির্বাচনে পুনর্বাসন করা অথবা রাজনীতিতে ফিরায় নিয়ে আসা অথবা কোনোভাবে আমাদের ভদ্রতা দেখায় তাকে ফ্যাসিবাদ থেকে আবার গণতন্ত্রের পথে উত্তরণ করবার চেষ্টা করানো হয়, এটা হচ্ছে ডায়ালিসিস করায় নিয়ে আসতে হবে, প্রপার ট্রান্সপ্ল্যান্ট করাইতে হবে। সেই ট্রান্সপ্ল্যান্টের প্রসেস কি সেটা আমরা বারবার বলেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক এবং নির্বাচনী ভবিষ্যৎ বিষয়ে
একটা গণশুনানি হওয়া উচিত আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে, এবং সেটা ওপেন হইতে হবে। সেটা বিটিভি লাইভ করবে, ওয়েবসাইট থাকবে, যে কোনো নাগরিক গিয়ে সেখানে মতামত দিতে পারবে, অথবা ইমেইলে তার মতামত দিতে পারবেন যে তাদের রাজনীতি এবং নির্বাচনের ভবিষ্যৎটা কি হবে। এই জনসম্মতিটা আমাদের দরকার। কি হতে পারে? অনেকগুলো মডেল আছে যে আপনি চাইলে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়ালের পরবর্তীতে নাৎসিস এবং ফ্যাসিস্টদেরকে কি করা হয়েছে, তার দল, তার নাম, তার লোগো, মানে তার সে আগে থেকে পোশাক, শিক্ষা নিয়ে যেটা যে সবকিছুকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তার নাম নেওয়াটা একটা অপরাধ। এখন হলোকাস্ট ল আছে ইউরোপে, যে হলোকাস্টের এই বিষয়গুলো যে কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি কেউ প্রচার করবার চেষ্টা করে, সে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ করবে। দ্বিতীয় অপশন হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে সে গণশুনানিতে আসতে পারে যে আমরা দক্ষিণ আফ্রিকার মডেলে যাব। নেলসন ম্যান্ডেলা বেরিয়ে আসছেন, হোয়াইট পার্টির সাথে ডি ক্লার্কদের সাথে বসছেন, নেগোশিয়েট করেছেন, যারা কৃষ্ণাঙ্গদের উপর জুলুম নির্যাতন করেছেন এমন টপ ক্রিমিনালদেরকে বিচার করে একটা জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলেছেন। সেটা হতে পারে। কারণ মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ কিন্তু একটা থাগিস অর্গানাইজেশন, সে রাজনৈতিক দল না, কিন্তু তার 15-20% ফিক্সড ভোট আছে। এরা কিন্তু বাংলাদেশের মানুষ, তারা আমার আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার আপনার স্থানীয় মহল্লায় সে চুলের দোকানের ব্যবসা করে, কাঠের ব্যবসা করে, সে গ্রোসারির বিজনেস করতেছে, সেই সমাজে থাকে। তাকে আপনি সাডেনলি নাই করে দিতে পারবেন না। অতএব ওই রিকনসিলিয়েশন আমরা যাব কিনা সেটা একমত হইতে হবে। থার্ড হচ্ছে যে গত 16 বছরে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা টাকা পাচার এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করে দেওয়া। ফোর্থ অপশন হতে পারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত আওয়ামী লীগের সকল পদস্থ নেতাকে আপনার নির্বাচন এবং রাজনীতিতে নিষিদ্ধ করে দেওয়া। পঞ্চমত হতে পারে যে তারা যেহেতু বাংলাদেশকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, 14, 18 এবং 24-এ, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং 14 দলকেও 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। তারা অংশগ্রহণ করতে পারবে না, রাজনীতি করতে পারবে কিন্তু নির্বাচন করতে পারবে না। ষষ্ঠত আর একটা অপশন হতে পারে, যেহেতু আইসিটিতে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, ব্যক্তির পাশাপাশি জাজদের কাছেও অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এবং চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতির ভবিষ্যতের ব্যাপারে, তাদের সংগঠনের অভিযুক্ততার ব্যাপারে মতামত চাওয়া যেতে পারে। কারণ আপনার মনে থাকবে যে মিটিংয়ের প্রেক্ষিতে 14 দলের মিটিং শেষে গণভবনে বাহিরে এসে কারফিউ ডিক্লেয়ার করা হয়েছিল, ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হইল এবং সেনাবাহিনীর শাসন জারি করা হইল, শুট অন সাইট পলিসির কথা বলে দেওয়া হয়েছে যে কারফিউ টাইমে কেউ বের হইলে তাকে গুলি করে মেরে ফেলা যাবে। অতএব 14 দল সবাই কালেকটিভলি কিন্তু আপনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী সংগঠন আকারে, কারণ তারা একসাথে মিটিং করে ব্রিফিং করেছে। তো সেক্ষেত্রে আইসিটি, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল এই ব্যাপারে একটা মতামত দিতে পারে যে 14 দলের শাস্তিটা কি হবে, দল আকারে, ব্যক্তির বাইরে। তো এই রকম 6-7টা যে অপশন আমাদের সামনে হাজির আছে, আমরা কোনটা বেছে নেব অ্যাজ এ নেশন, জাতি হিসাবে আমি কোনটা বেছে নেব, সেটার জন্য আমার একটা গণশুনানি দরকার। গণশুনানির প্রেক্ষিতে আপনার একটা ঐক্যমত তৈরি হবে, জাতীয় মতামত তৈরি হবে, আলাপ তর্কের ভিতর থেকে আসবে। গণশুনানির এই 6-7টা অপশনকে দিয়ে আপনি রেফারেন্ডামও দিয়ে দিতে পারেন যে ইউনূস সরকার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের ভবিষ্যৎ কি হবে, ব্যান করে দেব, রাজনীতি নিষিদ্ধ করে দেবো, এটা করবো, সেটা করবো, সেটা করবো। এই 6-7টা অপশন দিয়ে দিবে, জনগণ ডিসাইড করুক পাবলিকলি যে মানুষ কি চায়, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের ভবিষ্যৎ হোক। এটাই হচ্ছে মোস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ হবে এই ব্যাপারে। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। মুন্নিয়াপা, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার কথা বলা নিয়ে এই সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনারা কি ধরনের পদক্ষেপে যাবেন? এই ধরনের কোনো নীতিগত সিদ্ধান্ত আপনাদের আসবে না? না, এটা আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, এটা তো ওনারা বিভিন্ন সময় কথা বলছেন যে আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করা এটা দাবি, এটা জনতার দাবি, যে এটা যদি জনগণ চায়, যেহেতু তারা আপনার গণহত্যা করেছে, গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে মেরেছে, কেবল জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানেই নয়, এর আগেও 15 বছরে আমাদের হাজারের ওপর গুম, হাজার হাজার কেবল ভিন্ন মতের কারণে নেতাকর্মী আপনার খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, এনকাউন্টার, এইসবের মাধ্যমে আর কি
যা করেছে, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে তারা মামলা দিয়েছে। তো আমরা মনে করি যে শেখ হাসিনা যেহেতু তার হাতে ছাত্র এবং জনতার রক্ত, গণহত্যার রক্ত, কাজেই তাদেরকে প্রথমে তো বিচারের আওতায় আনা এবং সেই সাথে সত্যিকার অর্থে ন্যায় বিচার নিশ্চিত করা। হ্যাঁ, যে এতগুলো হাজার হাজার পরিবারকে সন্তানহারা করেছে, তো তাই যদি হয় তাহলে তাদের যেই একটা প্রত্যাশা আইনের কাছে, বিচারের কাছে, ন্যায় বিচারের যে প্রত্যাশা, সেটা তো সুনিশ্চিত করবার দায়িত্ব এই সরকারের আছে। এখন ভারতে গিয়ে উনি বসা আছেন, প্রধান উপদেষ্টা বলছেন, নানান রকম কথা বলে ঝামেলাও তৈরি করছেন। আমি শেখ হাসিনার কথা বলছি, ফ্যাসিবাদের যিনি দোসর এবং শুরু তার হাত ধরে। এখন তাই যদি হয় তাহলে বন্দি বিনিময় চুক্তি বাংলাদেশের সাথে, যেটা আওয়ামী লীগ ওই ফ্যাসিবাদ সরকারের সময়ই হয়েছিল, আমার প্রশ্ন যে যেগুলো হচ্ছে এগুলা কি আপনারা বন্ধ করতে পারবেন ক্ষমতায় গেলে, কিংবা তাকে ফেরত আনা? আমি তো সেটাই বলছি যে দেখেন, আমরা বন্ধ করতে পারবো আইনের শাসন যদি সত্যিকার অর্থে আমরা নিশ্চিত করতে পারি। সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, বিচার বিভাগের সংস্কার, এই জিনিসগুলোকে এনশিওর করতে হবে তো আগে। কারণ না হলে এমন একটা এলোমেলো অবস্থায়, যেমন ছাত্রলীগকে যে সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়েছে এই দীর্ঘ সময়ে ফ্যাসিবাদের, তো তখন সেই কারণে যখন তাদেরকে নিষিদ্ধ করা হলো, তখন তো বাংলাদেশের সাধারণ মানুষ সেটাকে স্বাগত জানিয়েছে। কাজেই এই মানে সিদ্ধান্ত, যে ডিসিশনটা কাউকে আপনার নিষিদ্ধ করা কিংবা কোনো দল, এটা এন্ড অফ দ্য ডে এটা আপনার জনগণই কিন্তু এটা সবচেয়ে বড় বিচারক বলে আমি মনে করি। আরেকটা কথা বলি, দেখেন আওয়ামী লীগ তারা যেই ধরনের কাজকর্ম, গুম, খুন, নির্যাতন, হত্যা যেগুলো করে চালিয়েছে, ছাত্র জনতার হাজার হাজার গণহত্যার যে রক্ত, এখন তাদেরকে জনগণ মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে নাকি জনগণ তাদেরকে এলিয়েন বানিয়ে দিবে, এটা কিন্তু জনগণের উপর ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর কি। আর সেই সাথে আমি দেখলাম যে একজন উপদেষ্টা একটা কমেন্ট করেছেন, ট্রাইব্যুনাল যেটা আছে, শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচারের ইস্যু আনা উচিত না। এখন এটা নিয়ে কথা হতে পারে, যারা বিচার আইনের মানুষ আছেন, যারা সংবিধান, বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো হয়েছে, এখন হয় কি, আরেকজন দেখলাম উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই কথাটাও এসছে। আর একদম পরে একটা কথা বলি, যে গণশুনানির কথা আমার ছোট ভাই ব্যারিস্টার ফুয়াদ যেমন বলেছেন, এটা খুব জরুরি ছিল, যেটাকে বাদ দিয়ে দিয়েছে সংবিধান থেকে আওয়ামী লীগ। তো ফ্যাসিবাদ, তারা একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার। কাজেই যারা সংবিধান সংস্কার কমিশন এখন আছেন, সংবিধান সংস্কার করছেন, গণশুনানি এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটা বিধিবিধান, যেটায় জনগণ সরাসরি, জনগণ তো এই দেশটার মালিক, সেটাই তো বলা আছে আমাদের সংবিধানে, যদিও সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছিল। এখন আমরা তো চাই জনগণের ক্ষমতা জনগণকে আবার ফিরিয়ে দিতে। তাই যদি হয় তাহলে গণশুনানি এটার যে বিধানটা, সেটা আবার সন্নিবেশিত করা, সংবিধানে পুনঃসন্নিবেশিত করবার ভীষণ রকমের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপা। আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে হয়তো বেস্টার ফুয়াদকে দিয়ে শেষ করতে হতে পারে, আমার একদম সময় কম। সেটা হচ্ছে নতুন নির্বাচন কমিশন তাদের যে চ্যালেঞ্জ, সেটাকে বলেছে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া চ্যালেঞ্জ, এর বাইরে আসলে কি দেখছেন? এটার বাইরে তাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং আমরা নির্বাচন সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাবনা রেডি করছি, সেটা আমরা দিব। সেখানে মোটা দাগে কয়েকটা বিষয় আসতে হবে নতুন করে। তার ভিতরে একটা হচ্ছে যে 12 কোটি 10 লাখ মানুষকে কিভাবে জেনুইনলি ভোটার বানানো যায়, চিন্তায় ভোটার, তারা যেন সংখ্যায় ভোটার না হয়। কারণ বাংলাদেশে আমি চিন্তায় ভোটার মানুষ দেখতে পাচ্ছি না, 5, 7, 10% বেশি। তো এটা একটা বড় জায়গা। দ্বিতীয়ত হচ্ছে ইলেকশন ক্যাম্পেইনটাকে সিরিয়াসলি নিয়ন্ত্রণ করা দরকার। এই যে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের একটা ক্যাম্পেইন তৈরি হয়েছে, এটার মধ্য দিয়ে কোনো ভালো মানুষ ইলেকশন এবং পলিটিক্সে আসতে আগ্রহ পাচ্ছেন না।
এটা চলে যাচ্ছে পুরো লুটেরাদের কাছে এবং লুটেরাদের একটা নির্বাচনী সিন্ডিকেট তৈরি হয়েছে। সারা বাংলাদেশে দেখবেন যে এখন একটা চাঁদাবাজি চলতেছে রাজনৈতিক ছত্রছায়ায়। কেন করছে? কারণ সামনে নির্বাচন করতে হবে। এই যে কোটি কোটি টাকা লুটপাটের একটা টেম্পটেশন, এইটাকে হ্যান্ডেল করতে হবে নির্বাচন কমিশনকে। কিভাবে আমরা মডেল ডেভেলপ করতে পারি যে আপনার কমন ক্যাম্পেইন হবে একটা জায়গাতে, টাউন হল মিটিংয়ের মতো, যেখানে সব দলের নেতারা এসে বক্তব্য দেবে, একটা স্ট্যান্ডে পোস্টার থাকবে, একই স্ট্যান্ডে আপনার এই ব্যালটিং করতে হবে, যেটা নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারে চাইলে। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।